এই যে ডিলিমিটেশন যেটা হয়েছে সেটা কিন্তু প্রশ্নাতীত নয়, তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। কারণ ডিলিমিটেশন হওয়ার সময় বিধি হচ্ছে যে জনপ্রতিনিধি যারা তাদের মতামত নিতে হবে, কিন্তু এক্ষেত্রে জনপ্রতিনিধি কেউ ছিলেন না। গত 10 বছর কাশ্মীর যখন জম্মু কাশ্মীর ডিলিমিটেশন যেটা হয়েছে সেখানে কোনো মানে পপুলার রিপ্রেজেন্টেটিভ কেউ ছিল না, যে পুরোপুরি ইলেকশন কমিশন নিজের বিচার মতো করেছে। অন্য যে সমস্ত জায়গায় সারা দেশে যখন ডিলিমিটেশন হয়েছে তখন কিন্তু ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা তারা তাদের মতামত দিয়েছেন, তাদের বক্তব্য পেশ করতে পেরেছেন। জম্মু কাশ্মীর ক্ষেত্রে হয়নি। আর দ্বিতীয় পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, তুমি বললে বটে, আমি দর্শকদের মনে করে দিচ্ছি, শেষ যখন জম্মু কাশ্মীর নির্বাচন হয়েছিল তখন কিন্তু বিজেপি সরকারের বাইরে ছিল না, বিজেপির সমর্থনে মেহবুবা মুফতি সরকার ছিল। সুতরাং বিজেপি এটার আবারও চেষ্টা করছে এইভাবে ক্ষমতার একটা আশা, তাই না, কি হবে শেষ পর্যন্ত। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট একটা দর্শকদের বলে দেয়, বিজেপির ক্ষমতা বাইরে ছিল, তখনও কিন্তু ক্ষমতায় এসেছিল, কিন্তু মেহবুবা মুফতি অর্থাৎ পিডিপি সূত্র ধরে। মেহবুবা মুফতি পার্টি, পিডিপি এবং এনসি ন্যাশনাল কনফারেন্স, ওমর আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ পার্টি, তাদের পক্ষে জনাদেশ ছিল, কিন্তু বিজেপি সেটার মধ্যে নাক গলিয়ে সরকারে পড়তে পেরেছিল, তারা ক্ষমতা বাইরে ছিল না, তারপরে ঘটনা প্রবাহ ঘটিয়েছে। ঠিক আছে, আমি একেবারে দুই অর্থহীন ভাষায় বলতে চাই যে আর্টিকেল 370 তুলে দেওয়ার একটা প্রয়োজন আছে। কাশ্মীরিয়াতকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট হলো কাশ্মীরিয়াতকে রক্ষা করার একটা দায়িত্ব আছে এই পার্টিগুলোর। কারণ কাশ্মীরিয়াত হলো একটা সিনক্রেটিস্ট কালচার, সেখানে কিন্তু শুধু রিলিজন দিয়ে ওটাকে মাপা চলে না। কাশ্মীরিয়াতের একটা বড়, সেটাকে রক্ষা করার, সেটাকে মর্যাদা দেওয়ার, সেটার জন্য লড়ার একটা ভয়ানক প্রয়োজন ছিল। সেই স্ট্র্যাটেজিতে যদি ভুল হয় তাহলে কিন্তু কাশ্মীরিয়াতকে বিজেপি যদি ক্ষমতায় আসে, এবং বিজেপি কিভাবে ক্ষমতায় আসবে সেটা তো সবাই জানে। মহারাষ্ট্র ইজ আউটস্ট্যান্ডিং এক্সাম্পল যে কিভাবে ক্ষমতায় আসা যায়। আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে ভোটে যে জিত ক্ষমতায় আসবে বিজেপি। এক্স্যাক্টলি, ওই প্রিন্সিপাল, ওই স্ট্র্যাটেজিতে যদি কাজ হয় তাহলে কি কি ক্ষতি। এক হলো আর্টিকেল 370, দ্বিতীয়টা হলো কাশ্মীরিয়াত, আর তৃতীয় যেটা হলো সেটা হলো এই বিভাজনের রাজনীতি ইন কাশ্মীর। এটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। তার কারণ বিজেপি যার সঙ্গেই তারা গাঁটছড়া বাঁধুক না কেন, কোনো না কোনো ভাবে এটার একটা রিফ্লেকশন হবে, একটা প্রতিরোধ হবে, তারপরে সেটার থেকে যেটা হবে আরেক ধরনের ভায়োলেন্স তৈরি হবে। যেটা সব থেকে ইন্টারেস্টিং সেটা হলো যে এখন তারা প্রচার এবং এটা খুব জরুরি বলা, প্রচার যেটা হচ্ছে যে কাশ্মীরে শান্তি ফিরে এসছে, কাশ্মীরে আর টেররিস্ট ভায়োলেন্স হয় না, সেখানে সবকিছু সহজ স্বাভাবিক, বিশাল সংখ্যক টুরিস্টরা যাচ্ছে ইত্যাদি। কিন্তু যেটা হয়েছে, টেররিস্ট ভায়োলেন্স কিন্তু হ্যাজ মুভ ডাউন টু জম্মু। জম্মু হ্যাজ বিকাম দ্য নিউ গ্রাউন্ড অফ টেররিস্ট অ্যাক্টিভিটিস। দ্বিতীয় কথা হলো যে শুধু ট্যুরিজমের উপরে ডিপেন্ড করে কাশ্মীরের ইকোনমি চলবে, এটাও একটা রাবিশ কথা। তার কারণ মানুষের কাছে যে পরিষেবা, যে অত্যাচার হয়েছে মানুষের উপরই গত 5 বছর ধরে, যে অত্যাচার হয়েছে, তার প্রতিবাদ যদি কোনো রকম ভাবে মর্যাদা না পায় তাহলে কিন্তু কাশ্মীর উইল বিকাম a symbol of India's failure to do justice and represent the people. তার কারণ কাশ্মীরে এই 5 বছর ধরে কি না হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, সার্ভেলেন্স করেছে, ডোর টু ডোর তারা ইন্টিমিডেট করেছে, সেখানে বাক স্বাধীনতা নেই। আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে কাশ্মীরে যদি স্বাভাবিক ব্যবস্থা না পেরে তাহলে এটা হচ্ছে ভারত যে আমরা
সংবিধান সম্মত হয়ে বাঁচতে পারছে তার একটা প্রমাণ হয়ে থাকবে, এটা বুঝলাম। সোমনাথ, তুমি কিছু বলতে চাইছো? তারপরে হরিয়ানা আমি বলতেই চাইছিলাম শিখার, হ্যাঁ, জম্মু কাশ্মীর বোধহয় শিখার বক্তব্য ধরে, যে শিখা যেটা বললো যে একটা আপাতভাবে একটা শান্তি কাশ্মীরে কিন্তু হয়েছে, প্রচুর ট্যুরিস্ট যাচ্ছে, প্রচুর ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে বিকজ অফ দ্য ইনফ্লাক্স অফ ট্যুরিজম অ্যান্ড ট্যুরিস্ট, তার জন্য হচ্ছে। কিন্তু এখানে একটা কৌশলগত একটা বিষয় রয়েছে, যারা এতদিন ধরে সন্ত্রাসবাদটা চালিয়েছে, যা কাশ্মীরের সন্ত্রাসটা তো হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে ইন্ডিজেনাস টেররিস্ট আর একটা হচ্ছে পাকিস্তান থেকে ইনফিল্ট্রেটেড যারা আসছে তাদের। তারা গত 3 বছর ধরে তারা কিন্তু তাদের ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজিটা পরিবর্তন করেছে। তারা দেখছে যে এত বছর ধরে এই কাশ্মীরে টেররিজমের ফলে সাধারণ মানুষ, তাদের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসছে, সেই মানুষের রুজি রোজগার তার উপরে একটা বিরাট আঘাত করেছে, সাধারণ মানুষ অনেক কষ্ট আছে। তারা দেখছে যে সাধারণ মানুষের কষ্টকে না পেতে দিয়ে কিভাবে তারা স্ট্রাইক করতে পারে। তার জন্য তুমি দেখবে যে গত 3 বছর ধরে কাশ্মীরে যে সমস্ত টেরার স্ট্রাইক হচ্ছে সেগুলো সবই হচ্ছে টার্গেটেড স্ট্রাইক। আর এই টার্গেটের মধ্যে তুমি দেখবে যে অধিকাংশ টার্গেটটা তারা কি ধরে নিয়েছে, তারা জম্মু অঞ্চলে, উপত্যকাটাকে বাদ দিয়ে। আর এই উপত্যকাতে আমরা যদি দেখি যে টার্গেট কিলিং কয়েকটা হয়েছে পরিযায়ী শ্রমিকদের কাছে, কিন্তু সেখান থেকেও তারা সরে এসছে। ইদানিং বহুদিন কিন্তু তারা আর পরিযায়ী শ্রমিকদেরকে মারছে না, তাদেরকে তো হ্যারাস করছে না, এবং একটা আপাত শান্তি রয়েছে, যেটা নরেন্দ্র মোদী এবং সরকার যেটা খুব বুক বাজিয়ে বলে আসছেন যে আমরা কাশ্মীরকে শান্তির স্বর্গ করে তুলেছি, সেটা কিন্তু একটা কথার কথা। আদতে সেটা কতটা, সেটা কিন্তু অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে। একটা বিষয় হচ্ছে তাদের ট্যাকটিক্যাল চেঞ্জ। 2 নম্বর বিষয় হচ্ছে যে তারা এই স্ট্রাইক গুলো করছে জম্মুতে, সেখানেও কিন্তু টার্গেট কিলিং করছে। এবারে যেটা দেখা যাচ্ছে যে বিজেপিকে একটা মারাত্মক খেলা খেলেছে এই নির্বাচনের আগে। সেই মারাত্মক খেলাটা কিন্তু এই সোকল্ড বা সরকার নির্ধারিত চিহ্নিত টেররিস্টদের নিয়ে, যেটা আমি ইঞ্জিনিয়ার রশিদের কথা বলেছি, জামায়াত ইসলামের কথা বলেছি। জামায়াত ইসলামের ব্যাপারটা অসম্ভব ইন্টারেস্টিং। আলতাফ বুখারী, যিনি আপনি পার্টির যিনি নেতা, যিনি বিজেপির মন্ত্রিসভার পিডিপির মন্ত্রী ছিলেন, তাকে ভাঙিয়ে নিয়ে এসে তাকে সামনে শিকন্ডি খাড়া করে যে আপনি পার্টিটা তৈরি করা হয়েছে, সেই আলতাফ বুখারী তিনি হলেন এই ব্রোকারেজের দায়িত্বটা নিলেন। জামায়াতে ইসলামীর সঙ্গে কথা শুরু হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, এবং তাদেরকে বলা হলো যে তোমরা 37 বছর ধরে তোমরা ভোট বয়কটের রাজনীতি করে গেছো, তোমরা ভোট বয়কটের রাজনীতি থেকে তোমরা সরে দাঁড়াও। ওরা বলে আমরা সরে দাঁড়াতে রাজি আছি, কারণ হুরিয়াতদের সঙ্গে আমাদের ডিফারেন্স শুরু হয়ে গেছে অনেকদিন থেকে, আমরা হুরিয়াতের সঙ্গে নেই। তাহলে তাদেরকে বলা হলো তোমরা ভোটে দাঁড়াও, কিন্তু ভোটে দাঁড়াতে গেলে তাদের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটাকে তুলতে হয়, না হলে তারা দাঁড়াতে পারবে না। 5-5টা মিটিং হয়েছে দিল্লিতে এই ইয়েদের সঙ্গে, জামায়াতের নেতাদের সঙ্গে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে মিটিং হয়েছে। সেই মিটিং এর বিষয়টা কিন্তু বিষবাও জলে চলে গেল আরএসএস যখন থেকে সেটার বিরোধিতা শুরু করলো। তার কারণ তারা তো এখনো পর্যন্ত নিষিদ্ধ দল। এই বিরোধিতার ফলে গত ফেব্রুয়ারি মাসে তাদের নিষেধাজ্ঞার মেয়াদ আরো 5 বছরের জন্য বাড়ানো হয়েছে। কিন্তু যেটা তারা করলো, অর্থাৎ বিজেপি যেটা করলো, যে তোমরা জামায়াতে ইসলামীর হয়ে দাঁড়াবে না, তোমরা নির্দল হিসেবে দাঁড়াও, ব্যাকড বাই জামায়াতে ইসলামী, তোমরা সবকিছু প্রচার করো, আমরা তোমাদের কিছু বলবো না। একই বিষয় আওয়ামী ইত্তেহাদ পার্টি, ইঞ্জিনিয়ার রশিদ যে দলটা করেছে, তারাও 24টা আসনে প্রার্থী দিয়েছে। জামায়াতে ইসলামীও তারা প্রার্থী দিয়েছে বহু আসনে নির্দল হিসেবে, এবং তাদের কাউকে কিছু বলছে না। অথচ খাতায় কলমে এই দুটো দলের একজন নেতা ব্যক্তি এবং একটা দল, তারা কিন্তু সন্ত্রাসবাদী, তারা কিন্তু বিচ্ছিন্নতাবাদী, তাদেরকে মদদ দিচ্ছে। এরপরে এদের সাহায্য নিয়ে বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে কি প্রচার হবে এবং কি বোঝা যাবে যে তারা রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হচ্ছে। এবং সেখানে কিন্তু নতুন করে যদি সন্ত্রাসবাদী আচরণ এবং আন্দোলন সেটা যদি জোরদার হয়, ভূ রাজনীতি, জিওপলিটিক্স এখন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বাঁকের মধ্যে দিয়ে যাচ্ছে। আগামী দিনে সেটা যদি হয়, তাহলে পাকিস্তান আরো বেশি উৎসাহিত হবে, এবং সেক্ষেত্রে কিন্তু এই জম্মু কাশ্মীরকে, যেটা এখন শান্তির ভূস্বর্গ করে
কি ব্যাখ্যা করছে বিজেপি, তখন তারাই কিন্তু প্রধানত দায়ী থাকবে এটাকে আবার ওই সন্ত্রাসবাদীদের কবলে ফেলে দেওয়ার জন্য। এই যে ঝুঁকিটা বিজেপি নিয়েছে, এই ঝুঁকিটা অত্যন্ত বড় ঝুঁকি। সেখান থেকে তারা বাঁচতে পারে একমাত্র যদি তারা সরকার গঠন করতে পারে। কিন্তু আজ পর্যন্ত বিজেপি সব থেকে ভালো ফল করেছে ওই 2014 সালে জম্মুতে 37টার মধ্যে 25টা আসন জিতেছিল। এবারে যদি 25টা আসন পায় তাহলেও কিন্তু তাদের 46 আসন পেতে তাদের অন্তত আরো হিসেব করে দেখো, 46 থেকে 25 বাদ দিলে কতগুলো, 16টা আসন তাদেরকে একটু জোগাড় করতে হবে এই বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য নিয়ে। শোভনা, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার দর্শকরা নিশ্চয়ই নোট করলেন যে ক্ষমতা আসার জন্য সবকিছু করা যায়, তারপর দেখা যাবে যে কে কোন পক্ষে আছে।